ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে স্টুডিয়ারে স্বাগতম। তোমাদের জন্য শুরু হতে চলেছে অগাস্ট থেকে নির্মল ব্যাচ। এই ব্যাচে যারা এনরোল নিতে চাও তারা প্লে স্টোর থেকে আমাদের স্টুডিয়ার অ্যাপ ইনস্টল করো এবং এনরোল করো। ওকে, চলো আজকের টপিক শুরু করা যাক। আজকে আমি তোমাদের পড়াবো গ্যাসের আচরণ, অর্থাৎ বিহেভিয়ার অফ গ্যাসেস। ক্লাস টেনের একটা বড় চ্যাপ্টার বলা যেতে পারে এটা। কেমিস্ট্রি পার্টস, এটা ঠিক কেমিস্ট্রি না, এটাকে সাধারণ অংশ বলা যায়। তো সাধারণ অংশের একটা খুব বড় পার্ট, তো এখান থেকে অনেক পরিমাণ কিন্তু নাম্বার আসে, প্রায় 8 নম্বরের মতো কিন্তু এই চ্যাপ্টার থেকে আসে। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি বলছে? নির্দিষ্ট উষ্ণতায় ওকে, অর্থাৎ স্থির উষ্ণতায় বা নির্দিষ্ট উষ্ণতায়, যাই বলি না কেন, নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট ঘরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে কি, নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে এটা মনে রাখবে কিভাবে? দেখো, স্থির উষ্ণতা বলেছে। বয়েল যদিও একটা ব্যক্তির নাম, তো মনে রাখার জন্য এরকম ভাববে যে বয়েল মানে সেদ্ধ করা। তো বয়েল করার জন্য কি লাগে না, উষ্ণতা লাগে। বয়েলের জন্য এখানে উষ্ণতাটা স্থির, এইভাবে মনে রাখবে। এটা কোনো বিজ্ঞান না। ওকে, তো স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরটা সবসময় নির্দিষ্ট আর থাকবে। আর আয়তন, যদি ভর আর উষ্ণতা স্থির রাখা হয় তাহলে আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ওকে, চলো এবার এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দেখে নিই। তাহলে কি বলছে? গ্যাসের আয়তন, অর্থাৎ গাণিতিক যে রূপ সেটা দেখে নেব। গ্যাসের কি আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে আয়তনকে ভি দিয়ে প্রকাশ করি সাধারণত। তাহলে ভি ভ্যারিজিয়াস 1/p। ভি হলো আয়তন আর পি হলো চাপ। কখন? যখন উষ্ণতা অর্থাৎ টেম্পারেচার আর ভর অর্থাৎ মাস, এই দুটো কি স্থির। যখন টেম্পারেচার আর মাস অর্থাৎ উষ্ণতা এবং ভর স্থির, তখন গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ওকে, তাহলে ভি ভ্যারিজিয়াস যদি তুলি তাহলে কি আছে? একটা কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টটা হলো কে। তাহলে ভি সমান কে বাই পি। তাহলে এটা কিভাবে লেখা যায়? বা ভি বা পিভি, পিভি সমান কে, অর্থাৎ পিভি সমান ধ্রুবক। এটাই কি তাহলে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। বয়েলের সূত্রের গাণিতিক রূপ তাহলে কি হলো? পিভি সমান কে। তাহলে পিভি কে অর্থাৎ পি1 ভি1 সমান পি2 ভি2 সমান পি3 ভি3। কিভাবে আসছে এটা? তাহলে সব পিভি তো সবসময় কে, তাহলে পি1 ভি1 সমানও কে, পি2 ভি2 সমানও কি কে, আবার পি3 ভি3 এটা সমানও কি কনস্ট্যান্ট কে। সবসময় তো পিভিটা তো সবসময় কনস্ট্যান্ট। তাহলে এই জন্য কি হচ্ছে, পি1 সমান পি1, এইগুলো যদি সবই কে হয়, এটা সমান কি হবে? কে। ওকে, সেই জন্য কি পি1 ভি1 সমান পি2 ভি2 সমান পি3 ভি3, এটা দিয়ে কিন্তু অঙ্ক আসে। সেই অঙ্ক তোমাদের করাবো আমি একটু পরেই। তো বোঝা গেল। তাহলে আরেকবার আমি বলে নিই। তাহলে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ভি, তাহলে ভি ভ্যারিজিয়াস 1/p। ভ্যারিজিয়াস তুললে একটা কনস্ট্যান্ট আনতে হয়, তাহলে ভি সমান কে বাই পি। আর তাহলে পি ভি সমান কি কে। তাহলে পি1 ভি1 সমান পি2 ভি2 সমান পি3 ভি3 সমান কে। ওকে, চলো এবার আছে বয়েলের সূত্রের লেখচিত্র। বয়েলের সূত্র আমরা কি জানলাম? বয়েলের সূত্র থেকে কি জানলাম? বয়েলের সূত্র থেকে আমরা কি জানলাম? পিভি সমান ধ্রুবক, কনস্ট্যান্ট। তাহলে পি1 ভি1 সমান পি2 ভি2 সমান পি3 ভি3। তাহলে এখানে এটা কনস্ট্যান্ট রাখতে হবে এটাকে। তাহলে এইখানে যদি পি এর মান আমি বসাই 8,
ভি এর মান কত বসাতে হবে? ভি এর মান ধরো ভি এর মান 2 বসালাম, তাহলে কত হলো? 16। তাহলে এইটাকে 16 রাখতে হবে সবসময়। 16 আর কিভাবে হতে পারে? 2 × 8 সমান 16 হতে পারে। তারপর আর কিভাবে হতে পারে? 4 × 4 16 হতে পারে। আর কিভাবে 16 হতে পারে? 4 × 4 হতে পারে, 8 × 2, 2 × 8। আর কি হতে পারে? মানে আমাকে এই পি ভি চেঞ্জ করতে পারবো, পি এর মান ভি এর মান বিভিন্ন হতে পারে, কিন্তু এইটা কনস্ট্যান্ট রেখে দেবো। আর তাছাড়া লেখচিত্র আকার আরেকটা ফর্মুলা আছে, ওয়াই সমান এম এক্স প্লাস সি। তো সেটা হয়তো এখন তোমরা বুঝতে পারবে না, তো সেই জন্যই আমি এভাবে বলছি, সহজভাবে একটু বোঝানোর চেষ্টা করছি। তাহলে কি হলো? 8 × 2, 2 × 8। আর কি হতে পারে? 1 × 16 হতে পারে, 1 × 16, তাও তো 16 হয়। তাহলে কি কি পয়েন্ট পেলাম? পি কমা ভি যদি দেখি, পি কমা ভি 8, 2, 2, 8, 4, 4, 1, 16। তাহলে এই পয়েন্টগুলো যদি বসাই, প্রথমে দেখো 8, 2, 8, 2, তাহলে 8, 2, সরি এইটা হবে 8, 2, এই পয়েন্টটা। ওকে, তারপরে কত আছে? 2, 8, 2, 8, তাহলে এই পয়েন্টটা। তারপরে কত আছে? 4, 4, 4, 4, তাহলে এই পয়েন্টটা আসছে। তারপরে যদি দেখি 1, 16, 1, 16, তাহলে 16 অনেকটা দূরে হবে, এখানটার দিকে হবে। এখানে যেহেতু 10, এখানটার দিকে ধরছি আমি 16। তাহলে রেখাচিত্রটা যদি অঙ্কন করা যায়, এইরকম হচ্ছে না? বিন্দুগুলোকে যদি যোগ করা যায়, এইরকম লেখচিত্র আসছে। তাহলে এই লেখচিত্রটাকে বলা হয় সমপরাবৃত্ত। তাহলে বয়লের সূত্রের লেখচিত্রের প্রকৃতি কিরকম? সমপরাবৃত্ত। ওকে, আর আঁকতে বললেও তোমরা আঁকতে পারবে নিশ্চয়ই। এবারে দেখো, এটা T1 ধরো, এটা ধরো T1, আবার T2 যখন হবে, এর উপরে হবে T2, এইরকমই লেখচিত্র হবে, এটা হবে T2। তাহলে কোনটা বড়? এক্ষেত্রে দেখো T2টা T1 এর থেকে বড়। আবার যদি T3 হয়, এখানে এখানে ধরো T3 হলো, তাহলে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। ওকে, বুঝা গেল? ওকে, এবারে আসি পিভি বনাম ভি লেখচিত্রে। পিভি বনাম ভি, তাহলে পিভি বনাম ভি, এটা ধরো পিভি, পিভি অক্ষ, আর এটা ভি অক্ষ। পিভি সমান কি? ধ্রুবক, কনস্ট্যান্ট। যে পিভি সমান কনস্ট্যান্ট, তাহলে এটা তো পরিবর্তন হবে না। আয়তন যতই বাড়ুক, পিভিটা তো কনস্ট্যান্ট, এটা তো একই থাকবে। তাহলে এটা হয়ে যাবে ভি অক্ষের সমান্তরাল। ওকে, তাহলে পিভি বনাম ভি এর লেখচিত্রের প্রকৃতি কিরকম? ভি অক্ষের সমান্তরাল। ওকে, চলো নেক্সট একটা অঙ্ক দেখে নাও। অঙ্কটা কি বলছে? ওকে, অঙ্কটা বলছে দেখো, একটি বেলুন 95 সেমি পারদের চাপে 0.8 লিটার বাতাস ভরা আছে। যদি উষ্ণতা সমান রেখে, উষ্ণতা সমান রাখছে মানে কি? উষ্ণতা স্থির, উষ্ণতা স্থির মানে এটা কোন সূত্রে যাবে? বয়লের সূত্রে। রেখে চাপ কমিয়ে 76 সেমি পারদের চাপে আনা হয়, তবে তবে ওই বেলুনের আয়তন কত হবে? তাহলে কি, অঙ্কটা আরো ভালো করে পড়ো। একটি বেলুন, পরীক্ষার সময় তো আর মানে এখানে বুঝতে পারছো যে বয়লের সূত্রটা এই আলোচনা করেছি মানে এটা বয়লের সূত্র দিয়েই অঙ্ক হবে, কিন্তু পরীক্ষায় কিভাবে বুঝবে? পরীক্ষায় এভাবেই বুঝবে, যখন দেখবে উষ্ণতা সমান রাখছে, উষ্ণতা স্থির। উষ্ণতা স্থির মানে এটা কোন সূত্র? না, বয়লের সূত্র। তাহলে একটি বেলুন 95 সেমি পারদের চাপে 0.8 লিটার বাতাস ভরা আছে। যদি উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে 76 সেমি পারদের চাপে আনা হয়, তবে ওই বেলুনের আয়তন কত হবে? তাহলে আমরা এক্ষুনি বয়লের সূত্র থেকে কি শিখলাম? যে P1 V1 সমান P2 V2। তাহলে এখানে মানগুলো বসানো যাক। এখানে দেখো P1 এর মান কত? P1 সমান কত? অর্থাৎ P1 মানে কি? প্রাথমিক চাপ। প্রাথমিক চাপটা কত? 95 সেমি। 95 সেমি এইচ, এইচ মানে পারদ, পারদের চাপ, তাহলে 95 সেমি এইচ।
V1 কত, 0.8 লিটার, 0.8 লিটার। P2 কত, P2 76 সেমি এইচজি, 76 সেমি এইচজি। V2 কত, V2টা জিজ্ঞাসা করেছে। ওকে, তাহলে এই মানগুলো এখানে বসিয়ে দিই। তাহলে প্রথমে 95 ইন্টু V1 কত, 0.8 ইকুয়াল টু এটা কত 76 ইন্টু এটাকে V2ই লিখলাম, V2 যেহেতু বের করতে হবে। তাহলে বা V2 সমান কত হবে, 95 ইন্টু 0.8 বাই 76। ওকে, তাহলে এই 95কে 0.8 দিয়ে গুণ করলে কত হয়, গুণ করে দেখবে 76ই হবে। 76/76 সমান কত হবে, 1 লিটার। তাহলে V2 অর্থাৎ অন্তিম আয়তন, তাহলে পারদের চাপে যদি 76 সেমি পারদের চাপে আনা হয় তবে ওই বেলুনের আয়তন হবে 1 লিটার। ওকে, বোঝা গেছে অঙ্কটা। নেক্সট, চার্লসের সূত্র দেখো। চার্লসের সূত্র কি বলছে, স্থির চাপে চার্লসের চাপের তাহলে এখানে স্থির থাকবে চাপ। এগুলো জাস্ট মনে রাখার ট্রিক্স, এগুলো কিন্তু কোনো সায়েন্স না। তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য সংশ্লিষ্ট গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হয় যথাক্রমে তার 1/273 বৃদ্ধি বা হ্রাস হয়। তাহলে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করা হচ্ছে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হবে তার 1/273 বৃদ্ধি হবে। যদি বৃদ্ধি হয় বৃদ্ধি হবে, যদি হ্রাস হয় হ্রাস হবে। বুঝা গেছে? ওকে, তাহলে এবারে এটার গাণিতিক যে রূপ সেটা দেখে নিই, অর্থাৎ ব্যাখ্যা, এর যে ব্যাখ্যা। ধরো মানে মনে করো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন V0, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এবারে 0 ডিগ্রি থেকে এটাকে আমি 1 ডিগ্রি করলাম বাড়িয়ে। এবার যেটা যখন আমি 1 ডিগ্রি করলাম, 1 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, তাহলে এটা পরিবর্তনটা কত হয়েছে, 1 ডিগ্রি পরিবর্তন হয়েছে। সেই জন্য তাহলে যদি আমি বৃদ্ধি করি, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে আয়তন কত বৃদ্ধি পাবে, V0/273 অংশ। তাহলে যে আয়তন হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তন ছিল V0, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যখন করলাম 1/273, অর্থাৎ তাহলে V0/273 অংশ। এটা যদি বৃদ্ধি করি তাহলে এটাও কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। যদি এটা হ্রাস করি V0 অংশ, তাহলে এটাও কি হবে, অতটা পরিমাণে কি হবে, হ্রাস পাবে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন ছিল V0, আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমিয়ে দিলাম। যদি কমাতাম তাহলে কি হতো, এতটা হ্রাস পেত। আমি ধরছি এটা বাড়ালাম, 0 থেকে 1 করলাম, তাহলে আয়তন কত বাড়লো, V0/273 অংশ। ওকে, তাহলে এবারে দেখো, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন সমান, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন, টোটাল আয়তনটা ছিল কত, V0, পরিবর্তন হয়ে 1 ডিগ্রি সেন্টিগ্রেড যখন করলাম কতটা বেড়েছে, V0/273। তাহলে টোটাল যে আয়তনটা সেটা কত হবে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন। তাহলে ওই যে পরিবর্তনটা যেটা হলো, আর প্রথমে যেটা ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যেটা ছিল, আর 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ানোর জন্য যেটা বেড়েছে, দুটো যোগ করতে হবে, V0 প্লাস V0/273। ওকে, তাহলে এতটা বোঝা গেল নিশ্চয়ই ভালোভাবেই। এবারে দেখো, তাহলে এখান থেকে যদি আমি V0 কমন নিই, V0 কমন নিলে কি হবে, 1 প্লাস 1/273। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলাম, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটার আয়তন হলো এটা V0 ইন্টু 1 প্লাস 273। ওকে, চলো তাহলে এটা যদি T ডিগ্রি করতাম, ধরো এটা 1 ডিগ্রি নয়, T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তনটা কত হতো, V0 ইন্টু
ওয়ান প্লাস টি বাই 273। ওকে, যদি এটা মাইনাস টি হতো, ধরো এটা মাইনাস টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হলো, তাহলে এই আয়তনটা কত হয়ে যেত, এই জায়গাটা এটা মাইনাস টি হয়ে যেত। তাহলে আলটিমেটলি কি হতো, ভি জিরো ইন্টু ওয়ান মাইনাস টি বাই 273। ওকে, চলো নেক্সট। এবার চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা। পরম শূন্য উষ্ণতা চার্লসের সূত্র থেকে আমরা কি জানলাম, ভিটি সমান, যখন টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করেছিলাম, তাহলে ভিটি সমান কি, ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি বাই 273। আর পরম শূন্য উষ্ণতাটা কি, যেই উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, সেই উষ্ণতাটার মান হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ভি মাইনাস 273 সমান কি হবে, ভি জিরো ইন্টু ওয়ান মাইনাস টি এর জায়গায় কি বসাবো, -273, টি মাইনাস টি এর জায়গায় -273 যদি বসাই, তাহলে কি হবে, ওয়ান মাইনাস 273 বাই 273। তাহলে ভি জিরো ইন্টু ওয়ান মাইনাস ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে কত, জিরো। তাহলে ভি জিরো ইন্টু জিরো সমান কি, জিরো। তাহলে আয়তন শূন্য হলো। তাহলে আমরা কি জানি, পরম শূন্য উষ্ণতা মানে যে যেই উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমস্ত গ্যাসের যে আয়তন শূন্য হয়ে যায়, সেটা আমরা চার্লসের সূত্র থেকে দেখাতে পারলাম। ওকে, ঠিক আছে। এবারে পরম শূন্য উষ্ণতা এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। পরম শূন্য উষ্ণতাটা কি না, যেই উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, সেটা পরম শূন্য উষ্ণতা। আর কেলভিন স্কেল, কেলভিন স্কেলটা তোমরা নতুন শিখবে। কেলভিন স্কেলকে বড় হাতে টি দিয়ে প্রকাশ করা হয়। কেলভিন স্কেলে যে তাপমাত্রাটাকে, সেটাকে টি দিয়ে প্রকাশ করা হয়। আর সেন্টিগ্রেডে যে টেম্পারেচারটা, সেটাকে ছোট টি দিয়ে প্রকাশ করা হয়। তো টি সমান ছোট টি প্লাস 273। এটা কি পরম শূন্য উষ্ণতা, আর এটা সেন্টিগ্রেড যে মানটা সেটা। ওকে, মানে সেন্টিগ্রেড স্কেলে উষ্ণতা। আসলে এই যে কেলভিন স্কেল, এই যে সেন্টিগ্রেড স্কেলের থেকে 273 বছরের বড়। ওকে, কেলভিন স্কেল সেন্টিগ্রেড যে স্কেল, তার থেকে 273 বছরের বড়, এইরকম ভাববে। কিন্তু মানে এ হচ্ছে অনেক বড়, এর সাথে 273 যোগ করলে ধরো তোমার থেকে আমি 5 বছরের বড়, তাহলে আমার বয়স যেটা হবে তার থেকে তোমার বয়স কি হবে, 5 বছর কম হবে। বা তোমার বয়স যেটা হবে তার থেকে আমার বয়স কি হবে, 5 বছর বেশি হবে। তাই তো, মানে তোমার বয়সের সাথে 5 বছর যোগ করলে আমার বয়সটা পাবো, সেরকম। তাহলে কেলভিন স্কেল কখন পাওয়া যাবে, সেন্টিগ্রেড স্কেলের যে মানটা থাকবে তার সাথে 273, ধরো 5 ডিগ্রি সেন্টিগ্রেড, 5 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কেলভিনে কত হবে, 5 প্লাস 273, 273। ওকে, তাহলে 278 কে, বোঝা গেছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 0 প্লাস 273, তাহলে কত হচ্ছে, 273 কে। এটাই হচ্ছে পরম শূন্য উষ্ণতা এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। ওকে, নেক্সট। উষ্ণতার কেলভিন স্কেলের সাপেক্ষে চার্লসের সূত্রের বিকল্প প্রতিরূপ। চার্লসের সূত্র প্রতিষ্ঠা করেছি, এবারে বিকল্প প্রতিরূপটা প্রতিষ্ঠা করব। চার্লসের সূত্র থেকে আমরা কি জানি, দেখো চার্লসের সূত্র থেকে কি জানি, ভিটি সমান ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি বাই 273। ওকে, তাহলে ভিটি সমান ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি বাই 273। তাহলে এখানে ধরো T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কথা যদি আমি বলি, V1 প্রথমে V1 অর্থাৎ প্রাথমিক যে আয়তন, প্রাথমিক আয়তন ছিল ধরো এরকম, V0 ইন্টু 1 প্লাস T1 বাই 273। ওকে, তাহলে এটা কি হচ্ছে, V0 ইন্টু 273 প্লাস T1 বাই 273। এটা সমান তাহলে কি লিখতে পারি, V0 ইন্টু এটাকে বড় T1 বাই 273।
ওকে, ব্র্যাকেটে লিখে দেবে কি, যেহেতু T1 সমান 273 প্লাস ছোট T1, এটাই তো আমরা শিখলাম। ওকে, এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য উষ্ণতা বলতে কেলভিন স্কেলে উষ্ণতা, আর এটা কি সেন্টিগ্রেড স্কেলে উষ্ণতা। সেন্টিগ্রেডের সঙ্গে ওই পরম শূন্য উষ্ণতা যেটা, সেটা যোগ করতে হয়। পরম শূন্য উষ্ণতা মানে -273°C, অতটা কম হয়, পরম স্কেলে যেই তাপমাত্রাটা হয় তার থেকে অতটা কম হয়, মানে সেন্টিগ্রেডে যেটা উষ্ণতাটা হয় তার থেকে 273 বেশি হয়। ওকে, চলো এবারে V2 হিসাব করি। V2 সমান কি হবে তাহলে, V0 ইন্টু 1 প্লাস T2 বাই 273 সমান V0 ইন্টু T2 প্লাস 273 বাই 273। ওকে, তাহলে এটা কত হচ্ছে, V0 ইন্টু এটাকে কি বলি, বড় T2 বাই 273 বাই 273, তাহলে এটা হলো। তাহলে এটা 1 নাম্বার যদি দিই আর এটা যদি 2 নাম্বার দিই, আর দরকার নেই, V1 V2 তো দেখতেই পাচ্ছ। তাহলে V1 সমান কি হলো, V0 ইন্টু T1 বাই 273, আর V2 সমান কি হলো, V0 ইন্টু T2 বাই 273। এটাও ব্র্যাকেটে এরকম লিখে দেবে যে যেহেতু T2 সমান 273 প্লাস T2। ওকে, তাহলে V1 বাই V2 সমান কি হবে, V1 বাই V2 সমান ওটা কি হলো, V0 ইন্টু T1 বাই 273, আর এটা কি পেলাম, V0 ইন্টু T2 বাই 273। V0 ক্যান্সেল, T2 কেটে গেল, তাহলে কত হলো, এটা T1 T2 তো কাটবে না, V0 কেটে গেল, আর 273 কেটে গেল, তাহলে V1 বাই V2 সমান T1 বাই T2। V1 বাই V2 সমান T1 বাই T2, এটাকে আমরা কি বলতে পারি, ভি ভ্যারিজিয়াস T। এটাই হচ্ছে চার্লসের সূত্রের বিকল্প রূপ, ভি ভ্যারিজিয়াস T। ওকে, বোঝা গেল এটা নিশ্চয়ই। এবারে দেখে নেব আমরা যে এর গ্রাফটা কিরকম হয়। ভি ভ্যারিজিয়াস T শিখে গেলাম, তাহলে চার্লসের সূত্রের টা কিভাবে প্রতিষ্ঠা করলাম, চার্লসের সূত্রের সাথে কেলভিন স্কেলের যে সম্পর্ক, সেটা আমরা নির্ণয় করতে পারলাম, আর আশা করি বুঝতে পেরেছ। এবারে একটু ওয়েট করো, এটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, গ্রাফটা দেখানো। ওকে, যেই দিকে যেটা পারবে প্লট করবে, এটা ভি, এটা টি। আমরা চার্লসের সূত্র থেকে কি শিখলাম, ভি ভ্যারিজিয়াস টি। তাহলে ভি সমান কি হবে, কে টি। তাহলে ভি বাই টি সমান কি, কে, অর্থাৎ এইটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে এইটাকে কনস্ট্যান্ট রাখতে হবে, এটাকে ধরো আমি দুইয়ে ফিক্সড করলাম, কনস্ট্যান্ট একটা ধরে নিলাম, যা হোক, এটা দুইয়ে স্থির করতে চাইছি আমি। তাহলে এই দুই কিভাবে করা যায়, 4/2। আর কিভাবে করা যায়, 8/4। তারপরে ধরো 2/1, এটাও করা যায়। আর কিভাবে করা যায়, আর কিভাবে করা যায়, ধরো 10/5, সবের মানে 2। তাহলে পয়েন্টগুলো যদি আমি ভি কমা টি পয়েন্ট দেখি, তাহলে কি পাওয়া যাবে, 4,2, 4,2, তারপরে 8,4, তারপরে 2,1, তারপরে 10,5। ওকে, তাহলে এইগুলো আমি প্লট করি এবারে।
1 2 3 4, 4,1 2 এই পয়েন্টটা পেলাম। তারপরে 8,4, 1 2 3 4, 8,4 এইরকম একটা জায়গায় পয়েন্টটা পাবো। ওকে, তারপরে ধরো 2,1, 2,1 এরকম জায়গায় পয়েন্ট পাবো। তারপরে 10,5, 9 10,5 এরকম একটা জায়গায় পাবো। তাহলে এই বিন্দুগুলোকে যদি যোগ করা যায় কীরকম লেখচিত্রটা আসবে? এরকম লেখচিত্র আসবে। ঠিক আছে, এটা একটা সরল রেখা হবে, আমি হাতে টানছি, বুঝতেই পারছো যে হয়তো সমান হচ্ছে না। ঠিক আছে, এরকম একটা লেখচিত্র পাওয়া যাবে। তাহলে এই লেখচিত্রটার প্রকৃতি কীরকম? মূলবিন্দুগামী সরল রেখা। এটা মূলবিন্দু, এটা 0,0, এই মূলবিন্দু দিয়ে ক্রস করেছে, সেই জন্য এটা কি মূলবিন্দুগামী সরল রেখা। তাহলে চার্লসের সূত্রের যে অর্থাৎ এটাকে ভি বনাম টি লেখচিত্র বলে। তাহলে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কিরূপ? না মূলবিন্দুগামী সরল রেখা। ওকে, ধরো এটা P1, এটা চাপ, যেহেতু এটা ভি আর টি এর লেখচিত্র, ভি বনাম টি লেখচিত্র, তাহলে এটা কি এই গ্রাফ যেটা প্লট করছি এটা কিসের গ্রাফ? এটা চাপ, অর্থাৎ চাপের যে লেখচিত্র সেটা। তাহলে এরকম একটা লেখচিত্র হবে, এরকম অনেক লেখচিত্র পাওয়া যাবে। এটা P1, এটা P2 ধরছি, তাহলে এই ক্ষেত্রে P1টাই বড় হবে, P2 থেকে P1টা বড় হবে। ওকে, সরি এটা P2, তাহলে P2 থেকে P1 বড় হবে। ঠিক আছে, ওকে। আরেকটা লেখচিত্র আমি দেখাবো, ভি বনাম ছোট টি লেখচিত্র। এটা পরম শূন্য উষ্ণতা। এবারে আসছি সেন্ট্রিগ্রেডে যে উষ্ণতাটা হয়, সেই উষ্ণতার সঙ্গে কিরকম লেখচিত্র হয়। ওকে, ওকে, দেখো সেই লেখচিত্রটা কীরকম হবে, অর্থাৎ ভি বনাম ছোট টি, এই লেখচিত্রটা। এই গ্রাফটা দেখো একটু ভালো করে, লেখচিত্রটা একই রকম, শুধুমাত্র কি ছোট টি মানে কি -273°C, অর্থাৎ বড় টি এর থেকে কত কম? -273। তাহলে বড় টিটা যদি এখান থেকে শুরু হয় ছোট টি এর লেখচিত্রের ক্ষেত্রে, তাহলে কোন এইখান থেকে শুরু হবে, এটা কত পয়েন্ট? -273°C। এটা টি আর এটা ভি। তাহলে লেখচিত্রটা এখান থেকে শুরু হবে, ডট 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 করে এখান থেকে যেমন হয় লেখচিত্রটা সেরকমই হবে। তাহলে এখান থেকে প্রশ্ন আসে কিরকম, যে ভি বনাম ছোটটি লেখচিত্রে চাপের যে লেখচিত্রটা সেটা উষ্ণতা অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে? না -273°C বিন্দুতে ছেদ করেছে। ওকে, চলো এবারে দেখো চাপের সূত্র। চাপের সূত্রে স্থির থাকবে আয়তন, আয়তন আর ভর তো সবসময় স্থির থাকে। তাহলে আয়তন আর ভর স্থির থাকবে। তাহলে আয়তন আর ভর স্থির, আর ভ্যারিয়েবল কোনগুলো? চাপ, চাপ আর উষ্ণতা, চাপ আর উষ্ণতা ভ্যারিয়েবল এখানে। ওকে, এখানে সূত্রটা, এই সূত্রটা চার্লসের সূত্রের মতোই, শুধুমাত্র চার্লসের সূত্রে যেখানে চাপ হয় সেখানে এটা আয়তন হবে। এই সূত্রটা কি বলছে? স্থির আয়তনে নির্দিষ্ট ভরের, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ প্রতি 1°C উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য সংশ্লিষ্ট গ্যাসের 0° উষ্ণতায় যে চাপ হয় যথাক্রমে তার 1/273 বৃদ্ধি বা হ্রাস হয়। ওকে, তাহলে এই সূত্রের যদি গাণিতিক রূপটা লক্ষ্য করি এরকম হবে। তাহলে পিটি সমান P0 ইন্টু 1 প্লাস টি বাই 273। ওকে, পিটি সমান P0 ইন্টু 1 প্লাস টি বাই 273। তাহলে পি মাইনাস টি কত হবে? P0 ইন্টু 1 মাইনাস টি বাই 273। ওকে, ঠিক আছে। 0°C উষ্ণতায় কি হবে তাহলে? 0° উষ্ণতায়, 0° উষ্ণতায় 0° উষ্ণতা না, 1° উষ্ণতায় যদি বলি তাহলে কত হবে?
এটা যদি পি ওয়ান বসাই তাহলে কত হবে, টি এর জায়গায় ওয়ান বসবে, তাই তো? তাহলে পি জিরো ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই 273। যত যে উষ্ণতাই বলি না কেন, টি এর জায়গায় সেই উষ্ণতাটা বসে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে চাপের সূত্র। চাপের সূত্র যদি লেখচিত্রটা লক্ষ্য করি কীরকম, একই, সব একই, শুধুমাত্র এটা কোন বিন্দুতে ছেদ করবে, -273 সেন্টিগ্রেড। ওকে, আর এটা পি অক্ষ, সেটা যেমন ভি অক্ষ ছিল, এটা পি অক্ষ। তাহলে এখান থেকেই এইভাবে লেখচিত্রটা হতে থাকবে, এরকম লেখচিত্রগুলো হবে। ওকে, ঠিক আছে, এই গেল তাহলে চাপের সূত্র। আশা করি বোঝা গেল। নেক্সট, নেক্সট কি বলছে দেখো, ওকে, ঠিক আছে, ওকে, দেখো -3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, -3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750 সেমি কিউব। চাপ স্থির রেখে কোন উষ্ণতায় উত্তপ্ত করলে গ্যাসটির আয়তন 1 লিটার হবে? তাহলে প্রথম কাজ হচ্ছে ডাটা তোলা। আরেকবার পড়ে নিই, -3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750 সেমি কিউব। চাপ স্থির রেখে কোন উষ্ণতায় উত্তপ্ত করলে গ্যাসটির আয়তন 1 লিটার হবে? তাহলে প্রথম কাজ হচ্ছে ডাটা তোলা। ঠিক আছে, ডাটা তোলা যাক। দেখো, প্রথমে উষ্ণতাটা কত দিয়েছে, অর্থাৎ T1 কত, -3 ডিগ্রি সেন্টিগ্রেড। ডিগ্রি সেন্টিগ্রেডে অঙ্কটা হবে না, কারণ এটা বড়টি লিখেছি মানে কি, এটা পরম শূন্য উষ্ণতায় মান চাই, পরম শূন্য উষ্ণতায় বলছি, সরি ভুল বললাম, এটা হচ্ছে কেলভিন স্কেলে, কেলভিন স্কেলে মান চাই। এটা সেন্টিগ্রেডে মান আছে, সেন্টিগ্রেড থেকে কেলভিন করতে গেলে কি করতে হয়, 273 যোগ করতে হয়, প্লাস 273 কে, তাহলে এটা কত হচ্ছে 270 কে। ওকে, এবারে কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750 সেমি কিউব। তাহলে V1, এটা V1 কত, 750 সেমি কিউব। T1 পেয়ে গেলাম, V1 পেয়ে গেলাম। V2 কি বলছে, V2 কত, 1 লিটার। লিটার মানে কি, সেমি, তাহলে এই সেমি কিউবকে লিটারে করতে হবে, বা এই লিটারটাকে সেমি কিউবে করতে হবে, যা হোক করতে হবে। তাহলে 750 সেমি কিউব, আর 1 লিটার মানে কত, 1000 সেমি কিউব, 1000 সেমি কিউব, 1000 সেমি কিউব। ওকে, 1 লিটার মানে অ্যাকচুয়ালি, লিটার মানে কি ডিএম কিউব, লিটার মানে ডিএম কিউব, 1 লিটার মানে 1 ডিএম কিউব, ডেসিমিটার কিউব। ডেসিমিটারকে সেন্টিমিটার করলে কি করতে হয়, 10 দিয়ে গুণ করতে হয়, মিটার ডেসিমিটারের পরে সেন্টিমিটার, তাহলে 10। এটা কি তাহলে 10 সেমি, 1 ডিএম মানে কত, 10 সিএম। এটা কিউব, 10-এর কিউব কত হয়, 1000 সেমি কিউব। তাহলে 1 লিটার মানে কি করে 1000 সেমি কিউব বুঝতে পারলে? ওকে, এবার মানগুলো বসিয়ে দিই। এটা তাহলে কিসের সূত্রে পড়বে, উষ্ণতায় স্থির রেখে আয়তনকে চেঞ্জ করা হচ্ছে, চাপ স্থির থাকছে, তাহলে এটা চার্লসের সূত্র। চাপ স্থির মানে চার্লসের সূত্র। ওকে, চার্লসের সূত্র কি বলছে তাহলে, চার্লসের সূত্র ভি ভ্যারিজিয়াস টি মানে V1/V2 সমান T1/T2। ওকে, তাহলে V1 কত আছে 750, V2 কত 1000, সমান T1 কত 270। T2টার মান আমরা বের করব, কোন উষ্ণতায় বলেছে, তাহলে T2 বের করে ফেলবো এখান থেকে। T2 সমান তাহলে কি হচ্ছে, T2 সমান 270 গুণিত 1000
বাই 750, এটা কাটলাম, 25 দিয়ে কত হবে 3, এটা 25 দিয়ে 4, আর এটা 3 দিয়ে 9, 90, তাই তো 90। ওকে, তাহলে কত হচ্ছে সবমোট 300, 4 9 36, 360, 360 কে, এটা কিন্তু কেলভিনে বেরোলো। এবার এটাকে কেলভিনেও লিখে দিতে পারো, যেহেতু এটা সেন্টিগ্রেডে দেওয়া আছে তো সেন্টিগ্রেডেই লিখে দেবে। তাহলে সেন্টিগ্রেড করতে হলে, কেলভিনকে সেন্টিগ্রেড করতে হলে 273 মাইনাস করতে হবে। তাহলে এটা সমান কত হবে, এটা মাইনাস 273, 273 মাইনাস করলে 360 থেকে 273 মাইনাস করলে হবে 87 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, অঙ্কটা বোঝা গেছে। নেক্সট, এবারে বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়, দুটো সূত্র লিখব। বয়েল সূত্র থেকে আমরা কি জানি, বয়েলের সূত্র থেকে পাই, বয়েলের সূত্র থেকে পাই, বয়েলের সূত্র থেকে পাই, সূত্র থেকে পাই, বয়েলের সূত্র থেকে কি পাই, পি ভ্যারেজিয়াস 1/v, তাই তো। আর চার্লসের সূত্র থেকে, বা এটাকে এরকম লিখতে পারি, পি ভ্যারেজিয়াস 1/v মানে কি, ভি ভ্যারেজিয়াস 1/p। ওকে, তারপর চার্লসের সূত্র থেকে পাই, চার্লসের সূত্র থেকে পাই, চার্লসের সূত্র থেকে পাই, সূত্র থেকে পাই, চার্লসের সূত্র থেকে কি পাই, ভি ভ্যারেজিয়াস টি। তাহলে দুটো সূত্রকে যদি আমরা জয়েন করি, মানে যৌগিক ভেদের উপপাদ্য তোমরা অঙ্কে পড়বে, তো সেখান থেকে জানতে পারবে যে এরকম হয় ভি ভ্যারেজিয়াস টি বাই পি। এটা কিভাবে করলাম না, যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে। ওকে, তাহলে এটা সমান কি লিখতে পারি, বা ভি সমান কে টি বাই পি, কে টি বাই পি, কে হলো একটা ধ্রুবক, তাহলে বা পিভি সমান কি কেটি, পিভি সমান কেটি। এখানে তাহলে বা পিভি বাই টি, পিভি বাই টি সমান কে, তাহলে এটাকে এরকম লেখা যায়, পিভি বাই টি সমান যদি কে হয় তাহলে এটা পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমানও কি কে, পি টু ভি টু, পি টু ভি টু বাই টি টু সমানও কি কে। তাহলে কি লিখতে পারি, পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু। ওকে, এইটা তাহলে কি, চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয়, পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু। ওকে, চলো এবারে আসে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস, এদের মধ্যে পার্থক্য কি। আদর্শ গ্যাস কি, আদর্শ বলে পৃথিবীতে কিছু কিন্তু হয় না অ্যাকচুয়ালি, আদর্শ ছেলে বা আদর্শ মেয়ে এরকম হয় না, বা মানে আদর্শ ছেলে বলতে কাকে বোঝায়, যে সবই পারে, সব পারে এরকম মানুষ কি পৃথিবীতে আছে, বাস্তবে আছে। তবে কিনা আদর্শ বলে, আদর্শ বলা হয়, তবে কিছু মানে কাদেরকে আদর্শ বলা হয়, যাদের মধ্যে কি দেখা যায় যে অনেক গুণ আছে, ঠিক আছে অনেক গুণ আছে, তাদেরকে আদর্শ বলা যায়। কিন্তু মানে সব গুণ কি আছে কারোর মধ্যে, এরকম কিন্তু মানুষ হয় না যে যার মধ্যে সব গুণ আছে, এরকম কোনো বস্তুই হয় না যার মধ্যে সব গুণ আছে। পৃথিবীতে এরকম কোনো বস্তুর কিন্তু অস্তিত্ব নেই যে আদর্শ বলে বলে দেওয়া যায় পুরোপুরি আদর্শ। ওকে, তো সেটা কিন্তু সম্ভব না, সেরকম আদর্শ গ্যাসও পৃথিবীতে অস্তিত্ব নেই। তাহলে আদর্শ গ্যাস কাকে বলা হয় সেটা তো জানতে হবে কমসে কম। তো দেখো আদর্শ গ্যাস কি, যে সকল গ্যাস সকল চাপ এবং তাপমাত্রায় বয়েল এবং চার্লসের যে সমন্বয় সূত্রটা এই একটু আগে প্রতিষ্ঠা করলাম সেটা মেনে চলে, সেগুলোকে বলা হয় আদর্শ গ্যাস। ওকে, আর বাস্তব গ্যাস কি, যেগুলো কোনো উষ্ণতাতেই চার্লস এবং বয়েলের যে সমন্বয় সূত্র মেনে চলে না, সেটাকে বলা হয় বাস্তব গ্যাস। প্রকৃতিতে আদর্শ গ্যাসের কোনো কিন্তু অস্তিত্ব নেই, আর বাস্তব গ্যাস সবগুলোই, যেগুলো আমরা দেখি সেগুলো সবই বাস্তব গ্যাস, যেমন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, যা কিছু গ্যাস আমরা দেখতে পাই সেগুলো কিন্তু সবই বাস্তব গ্যাসেরই উদাহরণ। আদর্শ গ্যাস বলে কিন্তু কিছু হয় না, আদর্শ বলে কোনো জিনিসই পৃথিবীতে হয় না।
এবারে কি না, আদর্শ গ্যাসের মতো আচরণ করে কিছু সময়। যেমন ধরো কেউ আদর্শ নয় ঠিকই, কখনো চাপ দিয়ে বা জোর করে তাকে কিন্তু আদর্শ আচরণ করানো যায়। ধরো কেউ গান জানে না, কিন্তু তাকে তোমরা বন্ধুরা মিলে সবাই মিলে চাপ দিচ্ছ, করতেই হবে করতেই হবে করতেই হবে, এরকম যখন বারবার বলছো বলছো, সে কিন্তু জানে না, কিন্তু তা সত্ত্বেও সে কি করলো, একটা গান হয়তো করলো। কিন্তু মানে কি, সামান্য কিছুক্ষণের জন্য কিন্তু আদর্শর মতো আচরণটা করলো সে, কিসে, তোমরা তাকে চাপ দিয়েছো বা তাকে জোর করেছো, সেই কারণে। সেরকম বাস্তব গ্যাসও কখনো কখনো আদর্শ গ্যাসের মতো আচরণ করে, সেটা কিন্তু উচ্চ চাপে নয়, নিম্ন চাপে উচ্চ উষ্ণতায় প্রচুর পরিমাণে তাপ দেওয়া হবে, উষ্ণতাটাকে বাড়িয়ে দেওয়া হবে। উচ্চ উষ্ণতা, তাপ আর উষ্ণতা আলাদা জিনিস, তো এটা তোমরা জানো। তো উষ্ণতা উচ্চ উষ্ণতায়, তাহলে নিম্ন চাপটাকে কমিয়ে দেওয়া হবে, কিন্তু উষ্ণতাটাকে বাড়িয়ে দেওয়া হবে। তো তাহলে নিম্ন চাপ উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মতো আচরণ করে। যেমন তোমার সেই গান না জানা বন্ধুটা যেভাবে কিন্তু গান করেছিল, সেই রকম আচরণ করে কিছুক্ষণের জন্য, সারা জীবনের মতো কিন্তু নয়। তাহলে পৃথিবীতে কোনো কিছু জিনিসই কিন্তু আদর্শ নয়। বোঝা গেছে? ঠিক আছে, নেক্সট, অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র কি? সমচাপ ও তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসীয় পদার্থের মধ্যে অণুর সংখ্যা সমান। তাহলে চাপ ও তাপমাত্রায় ধরো ভি লিটার হাইড্রোজেন গ্যাসের মধ্যে এন সংখ্যক অণু ছিল, তাহলে ভি লিটার নাইট্রোজেন গ্যাসের মধ্যেও কত সংখ্যক অণু থাকবে? এন সংখ্যক অণুই থাকবে। ওকে, এখান থেকে কিরকম কোশ্চেন আসে, ধরো বলে দিল 3 লিটার হাইড্রোজেন গ্যাসের মধ্যে অণু আছে 3n সংখ্যক, এরকম অণু আছে। তাহলে 1 লিটার নাইট্রোজেন গ্যাসে কত সংখ্যক অণু থাকবে? গ্যাসটা কিন্তু কোনো এখানে কিছু ব্যাপার না, গ্যাসটাকে দেখবোই না, গ্যাসটা কি দিয়ে আছে দেখার কোনো দরকার নেই, কারণ সব গ্যাসের ক্ষেত্রেই কি হয়, মানে সম আয়তন সকল গ্যাসের ক্ষেত্রেই তো অনুসংখ্যা সমান, তাহলে গ্যাসটাকে দেখার কোনো দরকার নেই, কি গ্যাস দিয়েছে সেটাকে এখানে কিন্তু মূল বিষয় কিন্তু নয়, এটাকে তোমরা দেখবে না, গ্যাসটাকে নিয়ে কোনো ভাবারই দরকার নেই। তাহলে 3 লিটার হাইড্রোজেন গ্যাসে যদি 3n সংখ্যক অণু থাকে, তাহলে 3 লিটার নাইট্রোজেন গ্যাসেও কত আছে? 3n সংখ্যক অণু আছে। তাহলে 1 লিটার নাইট্রোজেনে কত আছে? এন সংখ্যক। বোঝা গেছে? এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে পারবে তোমরা। এবার সে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। গেলুসাকের গ্যাস আয়তন সূত্র, গেলুসাকের গ্যাস আয়তন সূত্র কি বলছে দেখো, একই চাপ এবং উষ্ণতায় দুই বা ততোধিক গ্যাসীয় পদার্থের রাসায়নিক বিক্রিয়ার সময় গ্যাসগুলির আয়তন সরল অনুপাতে থাকে, এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থগুলি যদি গ্যাসীয় হয়, তবে উৎপন্ন গ্যাসগুলির আয়তন ও বিক্রিয়ক গ্যাসগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকবে। হয়তো ভালোভাবে বোঝা গেল না, আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, তোমরা একটা বিক্রিয়া পড়বে, সেটা হচ্ছে অজৈব রসায়নে পড়বে, বা আরও যে কোনো বিক্রিয়া দিয়ে দেখানো যেতেই পারে, সেটা ব্যাপার না। ধরো নাইট্রোজেন আর হাইড্রোজেন, এরকম যা খুশি হতে পারে, ধরো 3:2। এই ভিডিওটা আমি প্লে স্টোরে তো থেকে তোমরা অ্যাপ ইনস্টল করলে তো দেখতে পাবে, আর তাছাড়া ইউটিউবে প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু দেখতে পাবে। ভিডিওর যে লিস্ট আছে, প্লে লিস্ট, সেখানে গিয়ে অজৈব রসায়ন যে চ্যাপ্টারটা রয়েছে আমি পড়িয়েছি, সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে? বা ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো অজৈব রসায়নের ভিডিওটা। তো অজৈব রসায়নে আমি পড়িয়েছি, আর তাছাড়া তোমরা অন্যান্য যে বিক্রিয়াগুলো রয়েছে যেগুলো তোমরা জানো, সেগুলো দিয়েও কিন্তু ট্রাই করতে পারো, একই ব্যাপার, সেটা নিয়ে ব্যাপার নয়। এটাও গ্যাসীয়, এটা নাইট্রোজেন গ্যাস, এটাও হাইড্রোজেন গ্যাস। এবারে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হলো, তাহলে কত হবে? NH3, কত হবে? 2NH3, অ্যামোনিয়া গ্যাস প্রথমে উৎপন্ন হয়, তারপরে সেটাকে ঠান্ডা করে তরল অ্যামোনিয়া হিসাবে সংগ্রহ করা হয়। যাই হোক,
তো অ্যামোনিয়া প্রথমে গ্যাস হিসাবেই উৎপন্ন হয় প্রথমত, তারপরে সেটার অবস্থার পরিবর্তন করা হয় বিভিন্ন সময়, সেটা আলাদা কথা। তাহলে এটা অনুপাতটা কত, মানে আয়তনের অনুপাত যদি দেখি, এটা 1 আয়তন আছে, তাই তো, আর এটা কত আছে 3 আয়তন, আর এটা কত হচ্ছে 2 আয়তন। তাহলে এইটা যদি 10 লিটার, ধরো 10 লিটার নাইট্রোজেন আছে, 10 লিটার নাইট্রোজেনের সঙ্গে এখানে ধরো আমি নিয়েছিলাম 40 লিটার হাইড্রোজেন নিয়েছিলাম, যতই নিই না কেন ওটা কিন্তু 30 লিটার রিয়াকশন করবে, কারণ এটা 1:3 অনুপাতটা সেম থাকবে। ওকে, তাহলে 10 লিটার যদি 40 লিটার যদি তুমি নাও, 10 লিটার কিন্তু পড়ে রয়ে যাবে, 30 লিটার কিন্তু বিক্রিয়া করবে। ওকে, তারপরে এটা তাহলে কত হবে 20 লিটার, এটা যদি 10 লিটার হয়ে যায়, এটা 30 লিটার, এটা 20 লিটার, এইভাবে কিন্তু বিক্রিয়া করে। যদি গ্যাসীয় হয়, এর সঙ্গে যদি কোনো কঠিন অন্যান্য মানে স্টেট অবস্থায় কোনো একটা কিছু উৎপন্ন হয়, ধর কঠিন কঠিন কিছু উৎপন্ন হলো বা তরল কিছু উৎপন্ন হলো, সেটা কিন্তু মানে এই নির্দিষ্ট অনুপাতে থাকবে না, সেটা অন্যান্য অনুপাত, সেই নিয়ে কথা হবে না, সেগুলোকে বাদ দিতে হবে। মানে এই সেইগুলোর ক্ষেত্রে কিন্তু গেলুসাকের গ্যাস আয়তন সূত্র প্রযোজ্য না। ওকে, বোঝা গেল? নেক্সট, শুষ্ক বায়ু আর্দ্র বায়ু অপেক্ষা হালকা হয় কেন? শুষ্ক বায়ু আর্দ্র বায়ু অপেক্ষা হালকা হয় কেন? দেখো, হালকা হয় কিন্তু আর্দ্র বায়ু, ঠিক আছে, এটা ভুল আছে একটু লেখাটা, এটা হবে আর্দ্র বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা হালকা হয় কেন? আর্দ্র বায়ু হালকা হয় কেন হয়? আর্দ্র বায়ুতে যে জলীয় বাষ্প থাকে, জলীয় বাষ্পটার সংকেত কি? জলীয় বাষ্প মানে জল, জলের সংকেত কি? H2O। এটা একটু ঠিক করে নেবে, এটা ভুল আছে, এটা আর্দ্র বায়ুটা প্রথমে হবে, ঠিক আছে, এটা হবে, এটা কেটে দিবে, আমি আমি মুছে দিচ্ছি, নাহলে তোমরা আবার সমস্যায় পড়বে। ঠিক আছে, ওকে, এটা হবে আর্দ্র বায়ু। আর্দ্র বায়ু, আর্দ্র বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা হালকা হয়। আর্দ্র বায়ু আর্দ্র বায়ুতে কি থাকে? জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকে, জলীয় বাষ্পের ভরটা কত হবে? জলীয় বাষ্পের সংকেত জলের সংকেত একই, তাহলে এটার ভর কত হবে? 2+16, কত হবে? 2+16 মানে 18, ঠিক আছে। আচ্ছা, যখন শুষ্ক বায়ু যদি হতো, তাহলে এটা কি হতো? হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা থাকতো, হাইড্রোজেনের ভর কত? 2, আর অক্সিজেনের ভর কত? 32, 32 কত? 34, যেটা 34 ছিল সেটা কত হয়ে গেল? 18 হয়ে গেল, তাহলে ভরটা কি কমে গেল? অনেকটা কমে গেল। সেই জন্য কি হয় না, আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর থেকে হালকা হয়, বা আর্দ্র বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা হালকা হয়। বোঝা গেল? ওকে, এবারে চার্লস বয়েলস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় সূত্র। বয়েল চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র থেকে, বয়েলের সূত্র থেকে, বয়েলের সূত্র, বয়েলের সূত্রটা কি? বয়েলের সূত্রের যে গাণিতিক রূপটা কি ছিল? ভি ভ্যারিজিয়াস 1/p। আর চার্লসের সূত্র, চার্লসের সূত্র, চার্লসের সূত্রের গাণিতিক রূপটা কি ছিল? ভি ভ্যারিজিয়াস টি। আর অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো, অ্যাভোগাড্রো, অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো সূত্র কি জানি? ভি ভ্যারিজিয়াস এন, ঠিক আছে। তাহলে তিনটে সূত্রকে যদি জয়েন করি, মানে যৌগিক ভেদের উপপাদ্য লাগিয়ে, তাহলে কি হবে? NT/P, বা ভি সমান KNT/P। এটা কে ধরা হয়নি যদিও, এটাকে ধরা হয় আর, ধ্রুবকটা এক্ষেত্রে আর ধরবো। ওকে,
আর এন টি বাই পি। আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর একটা নির্দিষ্ট মান থাকে, সেটা মনে রাখতে হয়, 0.082। ওই মানটাই আপাতত মনে রাখতে হয়। লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তো এটা মনে রাখতে হয় 0.082। আর এর মানটা একটু লিখেই দিই, আর সমান 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা হচ্ছে আর এর মান। ওকে, তাহলে এটা কি পেলাম? পিভি সমান এন আর টি। এটাই হচ্ছে বয়েল চার্লস অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র, বা এটাকেই বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ, পিভি সমান এন আর টি। ওকে, আর এর মানটা তোমরা জানো, আর বাকিগুলোর মান দেয়া থাকবে, সেগুলো বসিয়েই ক্যালকুলেশন করলেই এখান থেকে বিভিন্ন ধরনের অঙ্ক কিন্তু তোমরা করতে পারবে। ওকে, ঠিক আছে। এই যে আর এর একক নির্ণয় করবো এবারে। আর এর একক, আর সমান, সূত্রটা প্রথমে লিখি, পিভি সমান কি? এন আর টি। আর সমান তাহলে কি? পিভি বাই এন টি। পি এর একক কি? মানে চাপের একক, চাপের একক এটিএম। ভি মানে আয়তন, আয়তনের একক কি? আয়তনের একক লিটার। আর এটা কি? মোল, মোলের একক মোল। আর টি মানে টেম্পারেচার, টেম্পারেচার একক কি? কেলভিন। তাহলে লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, এটা হচ্ছে আর এর একক। আরও একক হয়, বিভিন্ন কিছু বসিয়ে দেখতে হবে, মানে এটা এসআই একক, সিজিএস একক হয়, তারপরে আরও অনেক হয়, জুল বসাতে পারো, ঠিক আছে, জুল, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স এটাও হয়। তো বিভিন্ন রকম হতে পারে। তবে এইটা হচ্ছে তোমাদের কিন্তু ব্যবহারিক একক, আর এর কিন্তু ব্যবহারিক একক এটাই। আরও অনেক একক হয়, সেগুলো নিয়ে পরে কোনো ক্লাসে আলোচনা করব। তোমরা যে ব্যাচটা শুরু হতে চলেছে, সেই ব্যাচে যখন তোমরা এনরোল করবে, তখন এই নিয়ে আরও বিস্তৃত আলোচনা করব। আর এর একক আরও অনেক কিছু হয়, সেগুলো করে দেখাবো, মানে কিভাবে হয় সেগুলো আমি দেখাবো। তো আপাতত এটা ব্যবহারিক একক, এটাই লাগে তোমাদের যে 10 সিলেবাস, সেখানে কিন্তু এতটাই প্রয়োজন। ওকে, তো সবাইকেই বলবো যে এই ভিডিওটা তো দেখছো ঠিক আছে, কিন্তু আমার যে আগের ভিডিওগুলো বা পরেও যে ভিডিওগুলো আসবে, সেগুলোও কিন্তু রেগুলার ফলো করতে থাকবে। তাহলেই কিন্তু সমস্ত যে ইনফরমেশন তুমি গেইন করতে পারবে আরও, এবং নিজের প্রিপারেশনকে আরও এক ধাপ নয়, অনেক ধাপ কিন্তু এগিয়ে নিতে পারবে। ঠিক আছে, ওকে। এবারে গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য। গ্যাসের গতীয় তত্ত্ব অনেকগুলো আছে, তোমরা 3টা থেকে 4টা মনে রাখবে। 3 থেকে 4টা মনে রাখবে, ভালো ভালো দেখে 3 থেকে 4টা, যেটা নিজের কমফোর্টেবল মনে হবে, যেটা মনে রাখতে পারবে, বা পারলে সব মনে রাখতে পারলে তো খুবই ভালো। আর যদি মনে হয় যে সব মনে রাখতে পারবো না, পরীক্ষার জন্য অন্তত 3-4টা খুব ভালো করে কিন্তু মনে রাখবে। ওকে, গ্যাসের গতীয় তত্ত্ব কি বলছে? প্রতিটি গ্যাস, প্রথমত যে স্বীকার্যটা রয়েছে, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত। গ্যাসের মধ্যে কিন্তু অণুগুলোর গ্যাপ কিন্তু বেশি হয় একটু। দ্বিতীয় যে স্বীকার্যটা বলছে, আর এগুলোকে বিন্দু রূপে কল্পনা করা যায়, এক একটা বিন্দু রূপে কল্পনা করা যায়। আর গ্যাসের অণুগুলো হচ্ছে কঠিন এবং গোলাকার, গোলাকার হয়, কঠিন এবং গোলাকার। আর তৃতীয়ত বলছে এদের মধ্যে ব্যবধান প্রচুর হয়। আমি আগেই বললাম, ব্যবধানটা প্রচুর হয়, অনেকটা ব্যবধান হয়, সেই জন্য কি হবে, অনেকটা দূরে যদি থাকে সংঘর্ষ করতে পারবে। তুমি আর কেউ একজন এতটা দূরে আছে, সেখানে সংঘর্ষটা বেশি হবে, মানে দুজনকে যদি দুজনকে ধাক্কা দেয়, তাহলে সংঘর্ষটা তো নিশ্চয়ই বেশি হবে। যদি কাছাকাছি থাকে, কত সংঘর্ষ হবে? সংঘর্ষ খুব একটা বেশি হবে না। তাহলে গ্যাসের অণুগুলোর মধ্যে কি দূরত্ব খুব বেশি হওয়ার জন্য কি হয় না, সংঘর্ষ হতে পারে, সংঘর্ষ হয়। ঠিক আছে, আর সমগ্র গ্যাস
এই যে সমগ্র যে পাত্রটা, একটা পাত্রে গ্যাস আছে, পাত্রের যে আয়তন সেটা যতটা হয় তার তুলনায় এই অণুগুলোর আয়তন কিন্তু খুব নগণ্য। ওকে, এটাও একটা স্বীকার্য। তারপরে এই যে ধাক্কাধাক্কি হয়, এই যে সংঘর্ষ হয়, এই সংঘর্ষের ফলে এই পাত্রের দেওয়ালে সংঘর্ষ হতে পারে, বা এরা নিজেদের মধ্যেও সংঘর্ষ হয়, আর এই সংঘর্ষগুলো স্থিতিস্থাপক সংঘর্ষ। আর আরেকটা কথা যেটা, যে পাত্রের দেওয়ালেই ধাক্কা হোক বা নিজেদের মধ্যেই ধাক্কা হোক, তার ফলে কি হয় না, চাপ সৃষ্টি হয়। এই যে ধাক্কা হচ্ছে, এর ফলে কি হচ্ছে না, চাপ সৃষ্টি হচ্ছে। বুঝে গেছে? ঠিক আছে। গ্যাসের আদর্শ আচরণ থেকে গ্যাসের বিচ্যুতির কারণ, প্রথমত আয়তনজনিত ত্রুটি। যেগুলো পড়লাম যে আদর্শ গ্যাসের অণুগুলোর যে আয়তন, সেটা পাত্রের আয়তনের তুলনায় কি নগণ্য খুব। কিন্তু যদি আমরা বাস্তব গ্যাসের ক্ষেত্রে দেখি, বাস্তব গ্যাসের কি হয় না, ওই আয়তনটা নগণ্য খুবই কম, কিন্তু নগণ্য এরকম ধরা হয় না, এই আয়তনটাকেও একটা আয়তন কিন্তু ধরা হয়। তাহলে এইরকম এরকম অণুগুলো তো অনেকগুলো রয়েছে, এটার আয়তন যতই কম হোক, কিন্তু এরকম তো অনেকগুলো রয়েছে, এরকম অনেকগুলো অণু রয়েছে, তাহলে অনেকগুলো অণুর মিলে তো অনেক আয়তন হয়, তাই না? তো সেই জন্য তাহলে আমরা কি পড়ছি, পিভি সমান এনআরটি। এই যে এই ভিটা, এটাকে কি সংশোধন করার দরকার আছে তো, এই আয়তনটাকে। ধরো এরকম এন সংখ্যক অণু আছে, তাদের আয়তন ধরো বি করে, এক একটার আয়তন বি, তাহলে এন সংখ্যক অণুর আয়তন কত, এন বি। তাহলে ভি থেকে এন বি বিয়োগ করতে হয়। ঠিক আছে, কারণ ধরো আমি এই যে তুমি যেই রুমটায় রয়েছো, সেই রুমটার যে পুরো রুমটার যে আয়তন আছে, তোমারও তো একটা নির্দিষ্ট আয়তন আছে, তাই না? যাই হোক, একটা আয়তন আছে, সেটা রুমের তুলনায় কম হলেও তো আয়তন। ধরো তোমার মতো যদি অনেকজন থাকে, তাহলে তাদের সবার মোট আয়তন তো অনেকটাই, সেটাকে তো নগণ্য করা যায় না, তাই না? তো সেই জন্য তাহলে যদি আমি বলি রুমের আয়তন কত, তাহলে সেখান থেকে রুমের যে আয়তনটা টোটাল বেরোবে, সেখান থেকে তোমাদের যে অনেকজন যদি থাকে, তাদের যে আয়তনটা, সেটাকে বাদ দিতে হবে, কারণ তোমরা তো একটা আয়তন দখল করে আছো, সেটা তো রুমের আয়তন বলতে পারি না। ঠিক আছে, তো সেই জন্য এক্ষেত্রেও কি হয় না, ভি মাইনাস এন ভি করতে হয়, মানে ওই যে অণুগুলোর যে আয়তন, সেটাকে বাদ দিতে হয়। তো এটা একটা ত্রুটি। দ্বিতীয় ত্রুটি, অণুগুলোর মধ্যে আকর্ষণজনিত ত্রুটি। অণুগুলোর মধ্যে সংঘর্ষ তো একটা হয়, তাই না? অণুগুলোর মধ্যে একটা আকর্ষণ বল আছে, আর দেয়ালে কি করে, ধাক্কা দেয়। আর দেয়ালে ধাক্কা দেওয়ার ফলে কি হয় না, চাপ সৃষ্টি হয়। তাহলে চাপটাই যে এটা পি, এটা তো পি থাকছে না, চাপটাও তো বেড়ে বেড়ে যাচ্ছে, তাহলে এটাও একটা কিন্তু ত্রুটি। ওকে, তো এই গেল তাহলে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কিছু কারণ। ওকে, আমি চ্যাপ্টারটা সংক্ষেপে আলোচনা করলাম। তো পরবর্তীকালে যখন তোমরা এনরোল করবে আমাদের অ্যাপে, এবং পরবর্তীকালে যে ক্লাসগুলো আমি করাবো সেখানেও আলোচনা করব, বা যখন আমি কোশ্চেন আনসার সিরিজ যখন চলবে, সেগুলোকেও তোমরা ফলো করবে, তাহলে তোমাদের যে ডেপথ, সেটা আরও বেশি করে কিন্তু ক্লিয়ার হবে। ওকে, তো চলো আমাদের সার্ভিসগুলো দেখে নাও। ফ্রি সার্ভিস, ওয়ান শট ভিডিওজ, চ্যাপ্টার ওয়াইজ লেকচার্স, ক্লাস নোটস পিডিএফ, ইলাইট সাবস্ক্রিপশনে রয়েছে ডেইলি লাইভ ক্লাসেস, ডেইলি প্র্যাকটিস পেপার, স্পেশাল ক্লাসেস, ডাউট ক্লিয়ারিং সেশনস, ডেইলি কুইজেস, এভরি স্টাডি মেটেরিয়ালস, উইকলি টেস্ট সিরিজ। নেক্সট, থ্যাংকস ফর ওয়াচিং। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করবে, এবং কোনো জায়গায় যদি ডাউটস থাকে তোমরা কমেন্টস করে জানাবে, এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাবে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তারাও এই ভিডিওগুলো থেকে উপকৃত হয়। এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, সব পরবর্তী ভিডিওগুলো দেখতে চাও, সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তী আপডেটগুলো যাতে তোমার কাছে পৌঁছে যায় সবার আগে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। স্টাডিয়ার মেক স্টাডি ইজিয়ার।